আজকের ভিডিওতে রায়বাটির প্রশ্নপত্র 2025 সালে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের যে 8 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ কালিকাপুর রামকমল বিদ্যাপীঠ এইচএসসি বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 8টি। এক আছে ভূপৃষ্ঠ থেকে উপরে 16 কিমি পর্যন্ত যে বায়ুস্তর আছে সেটি হলো এটা ট্রপোস্ফিয়ার। এরপর 2 আছে আন্টার্কটিকার আর এক নাম এটা সাদা মহাদেশ। এরপর 3 বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। এরপর 4 লু ও আধি হলো এক ধরনের ঝড়। এরপর 5 ম্যানগ্রোভ অরণ্যে একটি উদ্ভিদ হলো সুন্দরী গাছ। 6 উচ্চ রক্তচাপ কমায় সর্পগন্ধা গাছের পাতা। 7 বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। 8 পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা। 9 30 থেকে 35 বছরে গড় আবহাওয়াকে বলা হয় জলবায়ু। 10 পৃথিবীর তাপমণ্ডলকে 3টি ভাগে ভাগ করা হয়। এরপরে 2 রেগে আছে পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো ছাত্রী। এক আছে বায়ুমণ্ডল কাকে বলে? এর উত্তরটি হলো পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। এরপরে 2 আছে প্যানজিয়া কি? এর উত্তরটি হলো আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে সমস্ত স্থলভাগ বা মহাদেশগুলি একত্রিত অবস্থায় একটি বৃহৎ আয়তন মহাদেশ রূপে অবস্থান করত। একে প্যানজিয়া বলা হয়। এরপরে 3 আছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম লেখো। এটা হবে ল্যাম্বার্ট। এরপর 4 আছে দৈনিক উষ্ণতার প্রসার বলতে কি বোঝো? এর উত্তরটি হলো এই যে কোনো স্থানের একটি দিনের সর্বোচ্চ উষ্ণতা ও সর্বনিম্ন উষ্ণতার বিয়োগফলকে দৈনিক উষ্ণতা প্রসার বলে। এরপরে 5 আছে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? এটা মৌসিন রানে। এরপরে 6 আছে কোন মাটিতে জলধারণ ক্ষমতা বেশি? এটা এঁটেল। এরপর 7 আছে পরিযায়ী পাখি কাকে বলে? এর উত্তরটি হলো শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে। গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়। এদের পরিযায়ী পাখি বলে, যেমন সাইবেরিয়ান সারস। এরপরে 8 আছে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? এর উত্তরটি হলো মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভর করে স্বাভাবিকভাবে জন্মানো ও বৃদ্ধি পাওয়া গাছপালাকে স্বাভাবিক উদ্ভিদ বলে। এরপরে 9 আছে বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? এটা 21শে মার্চ। এরপর 10 আছে লুপ্তপ্রায় প্রজাতি সুরক্ষা ও উন্নয়নকে কি বলে? এটা অভয়ারণ্য বলে। এরপরে 3 দাগে আছে ঠিক বা ভুল নির্ণয় করো যে কোনো 5টি। 1 আছে পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম বায়ুমণ্ডল, এটা ঠিক হবে। এরপর ভারত মহাসাগর পৃথিবীর 3য় বৃহত্তম মহাদেশ, এটা ভুল হবে। এরপর 3 আছে ক্রিল হলো পেঙ্গুইনদের প্রধান খাদ্য, এটা ঠিক হবে। 4 আছে সূর্যের লম্বরশ্মির কারণে কম অঞ্চলে বেশি তাপমাত্রা হয়, এটা ঠিক হবে। এরপরে 5 আছে প্রাচীন পলিমাটিকে খাদার বলে, এটা ভুল হবে। এরপর 6 আছে হিমালয়ের পার্বত্য অঞ্চলে রেড পান্ডা দেখতে পাওয়া যায়, এটা ঠিক হবে। এরপর 7 আছে ফণিমনসা একটি লবণাম্ব উদ্ভিদ, এটা ভুল হবে। এরপরে 4 দাগে আছে বাম দিকের সঙ্গে ডান দিকে মিল স্থাপন করো। বাম দিকে 1 আছে বায়ুর চাপ, এটা হবে ব্যারোমিটার। এরপর 2 আছে বায়ুর আর্দ্রতা, এটা হবে হাইগ্রোমিটার। এরপর 3 আছে বায়ুর গতিবেগ, এটা হবে অ্যানিমোমিটার। এরপর 4 আছে নর্মদা নদীর উৎস
এটা হবে অমরকণ্টক শৃঙ্গ। এরপরে 5 আছে মরু অঞ্চলের মাটি, এটা হবে জল ধারণের ক্ষমতা কম এবং অনুর্বর। এরপরে 5 দাগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 5টি। 1 আছে নিম পাতার ব্যবহার লেখো। এর উত্তরটি হলো এই যে নিম হচ্ছে এই যে নিম 5 নম্বর যেটা আছে ত্বক, চুল, দাঁত ভালো রাখে আর লিভারের রোগ সারায়। এরপরে 2 আছে পার্বত্য অঞ্চলের মাটির বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো এই যে 1 হচ্ছে প্রধানত আর্দ্র নাতিশীতোষ্ণ পার্বত্য জলবায়ুতে এই মাটি দেখা যায়। এই মাটিতে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে। এই মাটি সাধারণত অগভীর হয়। এই মাটির উর্বরতা কম। এরপরে 3 আছে কালবৈশাখী কাকে বলে। এর উত্তরটি হলো এপ্রিল মে মাসে অর্থাৎ গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে মাঝে মাঝে বিকেলে বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, একে কালবৈশাখী বলে। এরপরে 4 আছে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। এর উত্তরটি হলো সংজ্ঞা কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ইত্যাদিকে আবহাওয়া বলে। কোনো অঞ্চলে কমপক্ষে 30 থেকে 35 বছরে আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। এরপর আছে স্থান, আবহাওয়া স্বল্প পরিসর স্থানে বায়ুমণ্ডলীয় অবস্থা, জলবায়ু বিশাল অঞ্চলে আবহাওয়ার গড় অবস্থা। এরপর আছে সময়, আবহাওয়া বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, জলবায়ু বায়ুমণ্ডলের দীর্ঘকালীন অবস্থা। এরপরে পরিবর্তন, আবহাওয়া প্রতিদিন বা প্রতি ঘন্টায় বদলাতে পারে, জলবায়ু সহজে পরিবর্তন হয় না। এরপর আছে প্রভাব, মানুষের দৈনন্দিন কাজে আবহাওয়ার প্রভাব গুরুত্বপূর্ণ। কোনো অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ ও প্রাণী জগতের উপর জলবায়ুর প্রভাব অপরিসীম। এরপরে 5 আছে টিকা লেখো আন্টার্কটিকার জীবজগৎ। এর উত্তরটি হলো এই যে এটাই বলে দেব। প্রথমে হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ, চিরতুষারে ঢাকা ভূমি এবং প্রচণ্ড ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার জন্য আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই। একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও কোথাও সামান্য বরফ গলে গেলে মস, লাইকেন ও শ্যাওলা জন্মাতে দেখা যায়। এবার যেটা হচ্ছে আন্টার্কটিকা মহাদেশের জীবজন্তু, এক হচ্ছে পেঙ্গুইন। এই মহাদেশে একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি। এরা উঠতে পারে না কিন্তু ভালো সাঁতার কাটতে পারে ও দৌড়াতে পারে। প্রায় 17 রকমের প্রজাতির পেঙ্গুইন আছে আন্টার্কটিকা। এদের মধ্যে এম্পেরর পেঙ্গুইন সব থেকে বড় হয়, প্রায় 4 ফুট লম্বা আর ওজন প্রায় 30 কেজি। পেঙ্গুইনের সারা গা চকচকে পালকে ঢাকা থাকে যা জলে ভেজে না। ঠান্ডা থেকে বাঁচতে ত্বকের নিচে পুরো চর্বি স্তর থাকে। এরপর যেটা হচ্ছে সিল ও তিমি। আন্টার্কটিকার চারপাশের সমুদ্রে প্রচুর সিল ও তিমি দেখা যায়। সিল মাছ গ্রীষ্মকালে সমুদ্র তীরে এবং শীতকালে বরফের নিচে বাস করে। এরা দাঁত দিয়ে বরফের মধ্যে গর্ত করে শ্বাস প্রশ্বাসের জন্য বায়ু চলাচলের ব্যবস্থা করে। নীল তিমি, গ্রে, স্পাম, বেলিন, লেপার্ড প্রভৃতি নানা প্রজাতির তিমি এখানে দেখা যায়। আন্টার্কটিকার প্রধান অর্থনৈতিক সম্পদ হলো এই তিমি মাছ। সিল ও তিমি উভয়ই স্তন্যপায়ী প্রাণী। এরপরে যেটা হচ্ছে ক্রিল। এখানকার সমুদ্রে প্রচুর পরিমাণে লাল কুচো চিংড়ি জাতীয় সামুদ্রিক প্রাণী দেখা যায়। এদের ক্রিল বলে। ক্রিল পেঙ্গুইনদের প্রিয় খাদ্য। এরপর যেটা হচ্ছে পাখি ও পতঙ্গ। পেঙ্গুইন ছাড়া আন্টার্কটিকায় বহু প্রজাতির পাখি দেখা যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যালবার্টস, গ্যাল, স্কোয়া, স্নো উইলসন্স, পেটেল, ফুলমার, সিডবিল, টার্ন প্রভৃতি। এই মহাদেশে রটিফার মাইট, মশা প্রভৃতি ছোট ছোট পতঙ্গ দেখা যায়। অন্যান্য জীবজন্তু এছাড়াও স্কুইড, আন্টার্কটিকার আইসফিশ, নানা রকম সামুদ্রিক মাছ এখানে দেখা যায়।
এরপরে 6 আছে পৃথিবীর কয়টি মহাদেশ ও কি কি? এর উত্তরটি হলো পৃথিবীর মোট হচ্ছে 7টি মহাদেশ, যথা হচ্ছে 1 এশিয়া, 2 আফ্রিকা, 3 উত্তর আমেরিকা, 4 দক্ষিণ আমেরিকা, 5 আন্টার্কটিকা, 6 ইউরোপ ও 7 ওসিয়ানিয়া। এরপরে 7 আছে জলচক্র কাকে বলে? এর উত্তরটি হলো সূর্যতাপের নদ নদী, জলাশয়, সাগর, মহাসাগর থেকে জল বাষ্প হয়ে বাতাসে মিশে বায়ুতে জলীয় বাষ্পযুক্ত হলে বাতাস আর্দ্র ও হালকা হয়ে পড়ে। হালকা আর্দ্র বায়ু সহজে ওপরের দিকে উঠে যায়। ওপরের বায়ু উষ্ণতা কম হওয়ায় জলীয় বাষ্প শীতল হয়ে পড়ে। ঘনীভবন প্রক্রিয়া ধূলিকণাকে আশ্রয় করে ছোট ছোট জলকণা বা তুষারকণায় পরিণত হয়। এগুলি একত্রিত হয়ে মেঘরূপে আকাশে ভেসে বেড়ায়। এই কণাগুলি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বড় হলে তা মধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীতে বৃষ্টি বা তুষাররূপে ঝরে পড়ে। এই বৃষ্টির জল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নদী, জলাশয়, সাগর, মহাসাগর ফিরে আসে এবং আবার তা সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কঠিন তুষাররূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। জলের এই চক্রাকার আবর্তনে জলচক্র নামে পরিচিত। আর এই চিত্রটা তোমরা অঙ্কন করে দেবে। এরপরে 8 আছে সমষ্ণ রেখা কাকে বলে? এর উত্তরটি হলো পৃথিবীর একই উষ্ণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। এরপরে 6 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। 1 আছে মাটির ব্যবহারগুলি লেখো। এর উত্তরটি হলো আমাদের জীবনে মাটির গুরুত্ব অপরিসীম। যেমন এক জীবকুলের আবাসস্থল, পৃথিবীর প্রায় সমস্ত জীব সম্প্রদায়ের বাসভূমি হলো মাটি। এরপর আছে 2 কৃষিকাজ। মাটি ছাড়া কৃষিকাজ অসম্ভব। বিভিন্ন মাটিতে বিভিন্ন ধরনের ফসল চাষ ভালো হয়, যেমন পলি মাটিতে ধান, পাট, কালো মাটিতে তুলো চাষ প্রভৃতি। এরপর আছে 3 পরিবেশের আর্দ্রতা রক্ষা। মাটি বৃষ্টির জল ধারণ করে পরিবেশের আর্দ্রতা রক্ষা করে। মাটির তলা থেকে এই জল সংগ্রহ করে আমরা পান করি এবং নানা কাজে ব্যবহার করি। 4 প্রতিমা নির্মাণ। আমাদের আরাধ্য বিভিন্ন দেবদেবীর মূর্তি নির্মাণে মাটি ব্যবহৃত হয়। 5 ঘরবাড়ি নির্মাণে উপকরণ। গ্রামে মাটি দিয়ে বাড়ি তৈরি করা হয়। এছাড়া বাড়িঘর নির্মাণে ব্যবহৃত ইট, সিমেন্ট, টালি প্রভৃতি তৈরিতে মাটি ব্যবহার করা হয়। এরপর আছে কুটির শিল্প। মাটি দিয়ে নানা প্রকার খেলনা, ঘর সাজানো জিনিস তৈরি হয়, যেমন কৃষ্ণনগরে পোড়ামাটির পুতুল জগৎ বিখ্যাত। এরপর 7 অন্যান্য ব্যবহার। এছাড়া বাগান তৈরি, ফুল গাছ রোপণ, পশুচারণ প্রভৃতি কাজ মাটি ছাড়া ভাবা যায় না। এরপরে 2 আছে গাছ আমাদের কি কি উপকার করে? এর উত্তরটি হলো এই যে অরণ্যের উপকারিতা, এটাই বলে দেব। 1 হচ্ছে জ্বালানি কাঠ। অরণ্য থেকে প্রাপ্ত কাঠ সর্বত্র জ্বালানি রূপে ব্যবহার করা হয়। 2 দূষণ রোধ। বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন বায়ুতে যোগ করে অরণ্য আমাদের পরিবেশকে রক্ষা করে। 3 মাটি ক্ষয় রোধ। উদ্ভিদ মাটিকে শিকড় দিয়ে আঁকড়ে ধরে রেখে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। 4 বৃষ্টিপাত। অরণ্য বাষ্পমোচনের সাহায্যে বাতাসে জলীয় বাষ্প দিয়ে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং খরা নিয়ন্ত্রণ করে। 5 বন্যা নিয়ন্ত্রণ। মাটি ক্ষয় কম হলে নদীতে মাটির সঞ্চয় কম হয়, ফলে নদী গভীর থাকে, বন্যার প্রকোপ হ্রাস পায়। এরপর 6 উপজাত দ্রব্য। মধু, মোম, গত, রজন, আঠা, ধুনা, রবার প্রভৃতি নানা উপজাত দ্রব্য পাওয়া যায়। এরপরে আছে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। নানা কীটপতঙ্গ, বন্যপ্রাণীর আবাসস্থল এই অরণ্যে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। এরপর হচ্ছে শিল্প। কাঠ শিল্প কাগজ শিল্পে কাঠ সরবরাহ করে। এরপর হচ্ছে ঝড়ের গতিবেগ হ্রাস পায়। বনভূমি বাধা পেয়ে ঝড়ের গতিবেগ অনেক কমে যায়, ফলে ক্ষয়ক্ষতি কম হয়। এরপর 3 আছে আন্টার্কটিকা মহাদেশের ভবিষ্যৎ সম্পর্কে লেখো। এর উত্তরটি হলো এই যে আমরা এখান থেকে বলবো
এই যে ভবিষ্যৎ সংখ্যা যেটা আছে, দক্ষিণ মেরুতে চিরতুষারে ঢাকা এই মহাদেশের আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীর জলবায়ু ভারসাম্য রক্ষা করে, তাই এই মহাদেশের ভবিষ্যৎ আসলে সারা পৃথিবীর ভবিষ্যৎ। কিন্তু যে আশঙ্কাগুলো করা হয় এক হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর ধ্বংস, বায়ু দূষণ ইত্যাদি কারণে আন্টার্কটিকার বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশে মেঘমুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস সবকিছুই এখন চরম সংকটে। এরপর আছে 2 ক্ষেত্রমান হ্রাস, প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছে বরফ, কমে যাচ্ছে মহাদেশের আয়তন। এরপর 3 আছে প্রাণীদের অস্তিত্ব সংকট, ধীরে ধীরে উষ্ণতা বৃদ্ধির কারণে ক্রিল, পেঙ্গুইন, সিল প্রভৃতি প্রাণীদের সংখ্যা কমছে, নষ্ট হচ্ছে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য। এরপরে 4 আছে বায়ুমণ্ডলের স্তরগুলি সংক্ষেপে লেখো। এর উত্তরটি হলো পৃথিবীর গায়ে লেগে থাকা বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উষ্ণতা তারতম্য অনুসারে 6টি স্তরে ভাগ করা হয়। এক হচ্ছে ট্রপোস্ফিয়ার, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে ট্রপোস্ফিয়ার বলে। বিস্তার নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য, এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলে। প্রায় 75% বায়বীয় উপাদান এই স্তরে থাকে। ঝড় বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত প্রভৃতি বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপোজ। এরপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। সংজ্ঞা, ট্রপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। বিস্তার, ট্রপোপোজ থেকে উপরে 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় থাকা ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। এখানে মেঘ, বায়ুপ্রবাহ, ঝড় বৃষ্টি দেখা যায় না, তাই একে শান্তমণ্ডল বলা হয়। এই কারণে বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপজ বলে। এরপর আছে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার। বিস্তার, 50 থেকে 80 কিমি উচ্চতার মধ্যে এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। মহাকাশ থেকে ছুটে আসা উল্কাগুলি মূলত এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে মেসোপজ বলে। এরপরে আছে থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের চতুর্থতম স্তরটিকে বলা হয় থার্মোস্ফিয়ার। বিস্তার, 80 থেকে 300 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত তাপ বৃদ্ধি পেতে থাকে। এখানে বায়বীয় কণা প্রায় নেই, তাই আকাশ কালো দেখায়। এখানে গ্যাসের অণুগুলো আয়নিত অবস্থায় থাকে, তাই একে আয়নোস্ফিয়ার বলে। এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরে তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস থেকে পৌঁছে যায়। এরপর হচ্ছে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উপরের স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। বিস্তার, 300 থেকে 1500 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য, এখানে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন এই স্তরে থাকে। এরপর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। সংজ্ঞা, এক্সোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বায়ুস্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। বিস্তার, 1500 থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য, এই স্তরে বায়ুমণ্ডলকে বেষ্টন করে একটি স্থায়ী তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এরপরে 5 আছে বায়ুমণ্ডল না থাকলে আমাদের কি হতো। এর উত্তরটি হলো এই যে বায়ুমণ্ডল না থাকলে কি হতো, উত্তরটা এটা বলে দেবো। এক হচ্ছে প্রাণের সঞ্চার। পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন আছে বলে পৃথিবীতে প্রাণের সঞ্চার সম্ভব হয়েছে। 2 অনুকূল তাপমাত্রা। বায়ুমণ্ডল আছে বলে দিনের বেলা সূর্যতাপে পৃথিবী খুব উত্তপ্ত হয়ে ওঠে না এবং রাতে খুব শীতল হয়ে পড়ে না, ফলে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় থাকে। এরপর হচ্ছে 3 খাদ্যের যোগান। বায়ুমণ্ডলের জন্যই জলীয় বাষ্প, মেঘ, বৃষ্টিপাত এগুলি সম্ভব। আর
বৃষ্টির জলের দ্বারাই কৃষিকাজ হয়, উদ্ভিদেরা খাদ্য তৈরি করে, সেই খাদ্য খেয়ে সমস্ত প্রাণীকুল জীবন ধারণ করে। এরপর হচ্ছে জলের ভারসাম্য রক্ষা। বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর সমস্ত জল সূর্যতাপে বাষ্প হয়ে যেত, কিন্তু বায়ুমণ্ডলের জন্যই এই বাষ্প পুনরায় মেঘ বৃষ্টির মাধ্যমে জল রূপে পৃথিবীতে ফিরে আসে। এরপর হচ্ছে জলের ভারসাম্য বজায় রাখে। এরপর হচ্ছে অতিবেগুনি রশ্মি হাত থেকে রক্ষা। পৃথিবীর বায়ুমণ্ডলে যে ওজোন গ্যাসের স্তর আছে তা সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়, ফলে আমরা চর্ম ক্যান্সার প্রভৃতি রোগের হাত থেকে রক্ষা পাই। এরপর হচ্ছে উল্কার হাত থেকে রক্ষা। পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কা বায়ুমণ্ডলের সংস্পর্শে জ্বলে ছাই হয়ে যায়, তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না। অন্যান্য গুরুত্ব: বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে, অক্সিজেন গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে, কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের খাদ্য তৈরিতে লাগে, ধূলিকণা মেঘ সৃষ্টিতে সাহায্য করে, ফলে বৃষ্টিপাত হয়, বেলুন প্লেন আকাশে উঠতে পারে, বায়ু প্রবাহিত হয়। এরপরে 6 হচ্ছে মানুষের কিছু কাজকর্ম পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, এই উক্তিটি সম্পর্কে তোমার মতামত দাও। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলবো, এই যে মানুষের কার্যকলাপে পরিবেশের অবনমন। এক হচ্ছে পরিবেশ দূষণ, জনসংখ্যা বৃদ্ধি, অরণ্য ধ্বংস করে কৃষিকাজ, শিল্প স্থাপন, বসতি নির্মাণ, প্রচুর পরিমাণে খনিজ তেল, কয়লা, কাঠ পোড়ানো, এসবের ফলে জল, মাটি, বাতাস প্রভৃতি পরিবেশের মূল উপাদানগুলি দূষিত হয়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণায়ন, শিল্প কারখানা এবং যানবাহন থেকে নির্গত বিষাক্ত গ্যাসগুলি পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যাতে পৃথিবী থেকে বেরিয়ে যাওয়া তাপ আটকে পড়ে। দিনের পর দিন এই তাপ জমতে জমতে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েই চলেছে, একে বিশ্ব উষ্ণায়ন বলে। এরপর আছে ওজোন স্তর ক্ষয়। আমাদের প্রতিদিনকার ব্যবহারের জিনিসপত্র যেমন ফ্রিজ, এসি, বেশ কিছু রাসায়নিক দ্রব্য থেকে নির্গত ক্লোরোফ্লোরোকার্বন নামে বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলে ওজোন স্তরে পৌঁছে আমাদের এই রক্ষা কবচকে নষ্ট করে দিচ্ছে। এর ফলে চর্ম ক্যান্সারের বৃদ্ধি পাবে, চোখে ছানি পড়বে, জীবকুলের বংশবিস্তার ব্যাহত হবে। এরপরে আছে জীববৈচিত্র্য ধ্বংস। উষ্ণতা বৃদ্ধি, দূষণ বৃদ্ধি, বৃষ্টিপাত হ্রাস প্রভৃতির কারণে ধীরে ধীরে পরিবেশ এমন পাল্টে যাচ্ছে যে বহু উদ্ভিদ ও প্রাণী প্রজাতি একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেমন ভারতীয় আকশৃঙ্গ গণ্ডার। এরপর আছে 5 ভূমিক্ষয় ও বন্যার প্রকোপ বৃদ্ধি। নির্বিচারে অরণ্য ধ্বংসের ফলে মাটি আলগা হয়ে পড়ছে এবং তা সহজেই ক্ষয়ের শিকার হচ্ছে। মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে। এই ক্ষয়প্রাপ্ত মাটি নদী, হ্রদের তলদেশে সঞ্চিত হয়ে তার গভীরতা কমিয়ে দিচ্ছে, ফলে বর্ষাকালে বৃষ্টি হলেই বন্যার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে যে 8 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।